শুরু হলো একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তি কার্যক্রম। ফর্ম পূরণে ধীরগতির অভিযোগ শিক্ষার্থীদের। বারবার কম্পিউটার সাইবার লকডাউন দেখাইতেছে। 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি, এখনো ফর্ম ফিল আপ করতে পারিনি। কাজে খুবই ধীরগতি, একটু ফাস্ট হলে সুবিধা হতো আর কি। মেসেজটা ব্যাক করতেছে না, এটাই প্রবলেম। সমস্যা থাকলেও এই পদ্ধতিকে স্বাগত জানালেন শিক্ষকরা। বর্তমান সরকারের একটা যুগান্তকারী পদক্ষেপ। ঘরে বসেই মোবাইলে করা যাচ্ছে, আর এখন তো গ্রামে গঞ্জে সব জায়গাতেই ইন্টারনেট সুবিধা আছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি সাজিদ রাজু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সুইফট নেটওয়ার্ক ব্যবহার করে অর্থ চুরি যাওয়ার কথা স্বীকার সোনালী ব্যাংকের। তুরস্কের অসহযোগিতায় অর্থ উদ্ধার হয়নি দাবি কর্তৃপক্ষের। ব্যবস্থা নেবে দুদক। শীর্ষ অর্থনীতির দেশগুলোর জোট G7-এর পার্শ্ব সম্মেলনে যোগ দিতে জাপান গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জড়ো হয়েছেন বিশ্ব নেতারাও। বিএনপি নেতা আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের। জিজ্ঞাসাবাদে সরকার উৎখাতের ষড়যন্ত্রের কথা স্বীকার জানালেন আইজিপি। শিক্ষক শ্যামল কান্তির বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি। তদন্ত প্রতিবেদনে উল্লেখ, রোববার দাখিল করা হবে আদালতে। এবং 1.5 বছরে জঙ্গি হামলায় সারা দেশে নিহত 44 জন। মাত্র 4 মামলায় অভিযোগপত্র দাখিল। সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে অনাস্থা বাড়বে বলছেন সংশ্লিষ্টরা। সকাল থেকে অনলাইন ও মুঠোফোনে 2016-17 শিক্ষাবর্ষে কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হলেও প্রথম দিনেই ভোগান্তি পোহাচ্ছেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। অনেকে প্রবেশ করতে পারছেন না ওয়েবসাইটে। সাময়িকভাবে সমস্যা হলেও এই প্রক্রিয়ায় শিক্ষার্থীদের ভোগান্তি অনেকটা কমেছে বলে মত কলেজ প্রধানদের। বৃহস্পতিবার সকাল 9টা থেকে শুরু হয় এবছর শিক্ষার্থীদের অনলাইন এবং SMS এর মাধ্যমে কলেজের ভর্তি আবেদন প্রক্রিয়া। সকাল থেকে মুঠোফোনে ও অনলাইনে আবেদন শুরু করেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। কিন্তু প্রথম দিনেই ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী ও অভিভাবকরা। ওয়েবসাইটে প্রবেশ করতে না পারা এবং আবেদনের ফিরতি SMS না পাওয়া সহ নানান সমস্যার কথা জানান তারা। সকাল 9:30টায় আসছি, কিন্তু এখনো আমার হয়নি, প্রবলেম হচ্ছে সার্ভারে। বারবার কম্পিউটার সাইবার লকডাউন দেখাইতেছে, সমস্যা হতে পারে। সকাল থেকে বসে আছি এখানে। সকাল থেকে SMS পাঠাচ্ছি, কিন্তু SMS আসতেছে না। আসছে অনেক SMS, কিন্তু এখন অনলাইনে সমস্যা করতেছে অনেক। মেসেজ পাঠাই, মেসেজ আসে না, বিলম্ব না হচ্ছে, নেটওয়ার্কে ইন্টারনেটের প্রবলেমে। সাময়িক সমস্যা হলেও 15 দিনব্যাপী এই প্রক্রিয়ায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভোগান্তি অনেক কমবে বলে মনে করেন এই কলেজ অধ্যক্ষ। ঘরে বসেই মোবাইলে করা যাচ্ছে, আর এখন তো গ্রামে গঞ্জে সব জায়গাতেই ইন্টারনেট সুবিধা আছে। তাতে অভিভাবকদের যেমন ভোগান্তি কমেছে, তেমন ছাত্রদেরও। প্রযুক্তিগত কিছু সমস্যা থেকেই থাকে, আর আমাদের ডেভেলপমেন্ট হয়তো ততটা হয়নি এখনো, হয়ে যাবে ইনশাআল্লাহ অচিরেই। ওই ভোগান্তির সাথে তুলনা করলে এটা কিছু না। সবাই একসাথে না করে ধৈর্য ধরে আবেদনের পরামর্শ সংশ্লিষ্টদের। চলতি বছর অনলাইন ও মুঠোফোনে 10টি করে পছন্দের মোট 20টি কলেজে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। আবেদন করা যাবে 9 জুন পর্যন্ত। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, ঢাকা। 2013 সালে সুইফটের নেটওয়ার্ক ব্যবহার করে ভুয়া বার্তা পাঠিয়ে সোনালী ব্যাংকের $2.5 লাখ চুরি হওয়ার কথা স্বীকার করেছে ব্যাংক কর্তৃপক্ষ। তুরস্কের অসহযোগিতার কারণে এ অর্থ উদ্ধার সম্ভব হয়নি বলেও জানায় ব্যাংকটি। অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ার দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের $8 কোটি 10 লাখ চুরির ক্ষেত্রে হ্যাকাররা যে পদ্ধতি অবলম্বন করেছিল, সোনালী ব্যাংকের অর্থ চুরির ক্ষেত্রেও একই প্রক্রিয়া অবলম্বন করা হয়েছে। হ্যাকাররা সোনালী ব্যাংকের কম্পিউটার লগর সফটওয়্যার ব্যবহার করে সব সিস্টেমের পাসওয়ার্ড হাতিয়ে নেয়। পরে সুইফটের মাধ্যমে বার্তা পাঠিয়ে হ্যাকাররা অর্থ চুরি করে তুরস্কে স্থানান্তর করে। সোনালী ব্যাংকের বরাত দিয়ে রয়টার্স এই তথ্য প্রকাশের পর ঘটনার 3 বছর পরে এ বিষয়ে মুখ খুললেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। ইন্টারন্যাশনালি এটা সুইফটের মাধ্যমে হয়, কাজে এটা সুইফটের মাধ্যমে হয়েছে এবং এটা হ্যাকিং ধরনেরই হয়েছে, কারণ এটা আমাদের যে
কর্মকর্তা তাদের পাসওয়ার্ডটা যেভাবে হোক তারা জানতে পারছে, জেনে ওই পাসওয়ার্ড দিয়ে ফলস তথ্য দিয়ে আমাদের ব্যাংকের মাধ্যমে করে নাই, অন্য ইয়া থেকে তারা ওই আমাদের লন্ডন ব্রাঞ্চে পাঠাচ্ছে। লন্ডন ব্রাঞ্চের একটু ভুল আছে, তারা দুইটা স্টেপ নিয়েছিল, প্রথম স্টেপটা সাকসেসফুল হয়েছে, সেকেন্ডটা আমরা ধরে ফেলছি। এদিকে এ ধরনের ঘটনা তদন্তে দুর্নীতি দমন কমিশন দুদক কাজ করছে উল্লেখ করে সকালে চট্টগ্রামের প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, দেশের সরকারি কিংবা বেসরকারি ব্যাংকের অর্থ চুরির বিষয়ে যারাই জড়িত তাদের কাউকে রেহাই দেওয়া হবে না। যেই আমার জনগণের অর্থ নিয়ে গেছে, আমাদের জনগণ ব্যাংকে অর্থ রেখেছে এটা ইকোনমিক ভ্যালু করার জন্য, সেই অর্থ কতিপয় লোক দিয়ে গেছে, আমাদের সম্পদ লুট করেছে, তাদেরকে ছাড়া যাবে না, অসম্ভব। অতীতে ব্যাংকিং খাতে বিভিন্ন কেলেঙ্কারি ঘটনার বিচার না হয় আর্থিক খাতে একের পর এক এ ধরনের দুর্ঘটনা ঘটছে বলে মত অর্থনীতিবিদদের। আইনি প্রক্রিয়ায় গেলে খরচ বেশি হলেও এইটার অন্তত একটা সুরাহা হতো এবং হয়তো বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ হাইসটা হয়েছে এরকম কাহিনী ঘটার সুযোগ আসতো না। এবছর বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরি ঘটনার পর নতুন করে সোনালী ব্যাংকের অর্থ চুরির ওই ঘটনা সামনে আসলেও এ বিষয়ে এখনই কোনো প্রকার কথা বলতে নারাজ কেন্দ্রীয় ব্যাংক। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। জাপানের মধ্যাঞ্চলীয় শহর ইসের সীমায় শুরু হয়েছে শিল্পোন্নত 7টি দেশের জোট G7-এর 42তম বার্ষিক সম্মেলন। আজ সম্মেলনের প্রথম দিনে 3টি সেশনে আলোচনা হয়। ট্রেড সেশন নামে প্রথম আলোচনায় সভাপতিত্ব করেন জাপানি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। এতে জোটের নেতাদের সামনে জাপানের সাম্প্রতিক অর্থনীতির গতি প্রকৃতি তুলে ধরেন তিনি। আর্থিক সংকট মোকাবেলায় জাপান আগামী এপ্রিলের মধ্যে বিক্রয় কর 8% থেকে বাড়িয়ে 10% করার পরিকল্পনা করছে বলে জানান অ্যাবে। আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচিকে উদ্বেগজনক বলে উল্লেখ করেন। প্রবৃদ্ধি হলেও বিশ্ব অর্থনীতি ঝুঁকির মধ্যে রয়েছে বলে মন্তব্য করেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। এবারের সম্মেলনের আলোচ্যসূচিতে বিশ্ব অর্থনীতিকে চাঙ্গা করতে প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়টি ছাড়াও আন্তঃবাণিজ্য বাড়ানো, সাইবার নিরাপত্তা ও দক্ষিণ চীন সাগর নিয়ে পূর্ব এশিয়ার দেশগুলোর বিরোধের মতো বিষয়গুলো স্থান পাবে বলে জানিয়েছে গণমাধ্যমগুলো। G7-এর শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনায় যোগ দিতে এরই মধ্যে জাপানে পৌঁছেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। এদিকে G7-এর পার্শ্ব সম্মেলনে অংশ নিতে জাপান পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 10টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশ্যে দেশ ছাড়েন তিনি। বাংলাদেশ সময় বিকেল 4:30টায় প্রধানমন্ত্রী জাপানের নাগোয়ায় পৌঁছান। দেশটির G7 আউটরিচ কর্মসূচিতে অংশ নিতে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের আমন্ত্রণে এই সফর। এই প্রথম জাপানের বিশেষ উদ্যোগে বিভিন্ন বিবেচনায় বাংলাদেশ, ইন্দোনেশিয়া সহ 7টি দেশের সরকার প্রধানদের সঙ্গে সমকালীন কয়েকটি মুখ্য উন্নয়ন বিষয়ে G7 নেতাদের খোলামেলা আলোচনা হবে। এছাড়াও আগামী 28 মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় আলোচনা হওয়ার কথা রয়েছে। টোকিওতে বাংলাদেশ দূতাবাসের নিজস্ব চ্যান্সেলরি ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যার সময় আরো থাকছে। আজ শেষ হচ্ছে পঞ্চম পর্বের ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণা। বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনায় জনমনে আতঙ্ক। বিএনপি নেতা আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেছে পুলিশ। বিকেলে গোয়েন্দা পুলিশের পরিদর্শক গোলাম রব্বানী বাদী হয়ে এই মামলা করেন। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে ভারতের আগ্রায় বৈঠকের অভিযোগে গত 16 মে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে আটক করে পুলিশ তাকে। পরের দিন তাকে 54 ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ডে নেয় পুলিশ। অভিযোগ আছে ভারতের আগ্রায় মোসাদের এজেন্ট সাফাদির সঙ্গে চলতি বছরের 6 থেকে 12 মার্চ সরকার উৎখাতের উদ্দেশ্যে বৈঠক করেন বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী। বিএনপি নেতা আসলাম চৌধুরী মোসাদের সঙ্গে বৈঠক করে সরকার উৎখাতের ষড়যন্ত্র করছিল বলে জানিয়েছেন আইজিপি শহীদুল হক। দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। আইজিপি বলেন, জিজ্ঞাসাবাদে বিএনপি নেতা এই ঘটনার সঙ্গে আরো কয়েকজনের জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ইসরায়েলের লিকুদ পার্টির সাথে যোগাযোগ করে এই দেশে অরাজকতা সৃষ্টি করা, এখানে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা, সরকারকে অজনপ্রিয় করে সরকারকে ষড়যন্ত্রের মাধ্যমে উৎখাতের একটা প্রচেষ্টা ছিল। তাতে এটা স্পষ্ট প্রতিমান হয়েছে সে রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিল।
নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামলকান্তি ভক্তকে বিধি মোতাবেক বরখাস্ত করা হয়নি। এছাড়া তার বিরুদ্ধে ধর্মীয় অবমাননার অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে সরকারের পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রুহি রহমান প্রতিবেদন সম্পর্কে সাংবাদিকদের কথা বলেন। আমাদের তদন্ত রিপোর্টে উনি এই ধরনের ধর্মীয় উস্কানিমূলক কথা বলেছেন, এই বিষয়টা প্রমাণিত হয়নি এবং তাকে যে বহিষ্কার করা হয়েছে মানে বরখাস্ত করা হয়েছে সেই বিষয়টা নিয়মতান্ত্রিক ছিল না, কারণ এটার একটা প্রসিডিওর আছে কিভাবে তাকে বরখাস্ত করতে হবে এবং সরকারের পূর্বানুমোদন দরকার ছিল। জেলা প্রশাসক নারায়ণগঞ্জকে আমরা ওখানে নিয়োগ দিয়েছি আর কমিটি কারণ দর্শানো হয়েছে। আজকে গতকাল তাদের লাস্ট ডেট গেছে, আজকে আমরা হয়তো কমিটি ভেঙে দিব, নতুন কমিটি শীঘ্রই গঠন করা হবে। এই প্রতিবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। তিনি জানান, আদালতের নির্দেশ থাকলেও এখনো এই বিষয়ে পুলিশ প্রতিবেদন দাখিল করেনি। রোববার হাইকোর্টে প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে। পঞ্চম শ্রেণীর ছাত্র সে যে কমপ্লেন করেছিল সেই কমপ্লেনের বিষয়ে তারা তদন্ত করে দেখেছে, তার জন্মদিন নিয়েছে, তার মায়ের জন্মদিন নিয়েছে, লিখিতভাবে জন্মদিন নিয়েছে এবং কাগজপত্র বিশ্লেষণ করে তদন্ত কমিটি দেখেছে আসলে ঘটনাটা অসত্য বলে প্রমাণিত হয়েছে। বরখাস্ত করার যে আদেশটা দিয়েছিল সেই আদেশটাও আসলে এই কমিটির কাছে সঠিক বলে প্রমাণিত হয়নি। আগামী 29-5 তারিখে ধার্য আছে, কোর্টে ধার্য করে রেখেছেন পরবর্তী আদেশের জন্য আমরা সেদিন দাখিল করব। শিক্ষক শ্যামলকান্তি ভক্তকে লাঞ্ছিত করার ঘটনায় নিজেকে ষড়যন্ত্রমূলক রাজনীতির শিকার বলে দাবি করেছেন সংসদ সদস্য সেলিম ওসমান। সন্ধ্যায় নারায়ণগঞ্জে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। সরকার দলীয় মন্ত্রী এমপিদেরকে তার সঙ্গে কথা না বলে অহেতুক মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানান সেলিম ওসমান। যে ভিডিও চিত্রটি দেখানো হয়েছিল সেটা কোনো সাংবাদিকের চিত্র ছিল না, আমি রাজনৈতিক শিকার হয়েছি। একটা গুরুত্ব নিশ্চয়ই মেধা খাটিয়ে আমাকে হেয় করার জন্য এই কাজটুকু করেছিলেন। আল্লাহকে কটাক্ষকারীকে যদি শাস্তি দিয়ে এলাকার জনগণের আশা যদি পূরণ করে আমাকে যদি ফাঁসির কাছে যেতে হয় আমি প্রস্তুত। সন্ধ্যার সময় আরো থাকছে। কক্সবাজারে 5 সাংবাদিকের উপর ইয়াবা ব্যবসায়ীদের হামলা মামলার বাদীকে অপহরণের চেষ্টা, জড়িত সন্দেহে 2 জন আটক। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত দেশের 726টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীরা। 28 মে পঞ্চম পর্বে এসব ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। আজ মধ্যরাতেই শেষ হচ্ছে নির্বাচনের প্রচারণা, তাই সকাল থেকে এই কর্মী সমর্থকদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা। শেষ মুহূর্তে এসে ভোটারদের সমর্থন আদায়ে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। তবে প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, অতীত কর্মকাণ্ড বিশ্লেষণ করেই জনপ্রতিনিধি নির্বাচনের কথা জানিয়েছে ভোটাররা। এদিকে পাবনা সহ দেশের কিছু স্থানে বিচ্ছিন্ন সহিংসতা হলেও সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের আশ্বাস দিয়েছেন নির্বাচন কর্মকর্তারা। পঞ্চম দফায় 733টি ইউনিয়নের তফসিল ঘোষণা করলেও নানা কারণে 7টি ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। এদিকে অনিয়ম, প্রাণহানি ও সহিংসতার বিচারে এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি সহিংসতাপূর্ণ ছিল বলে মন্তব্য করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন। সকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এই সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে একথা জানানো হয়। নির্বাচন পূর্ব, নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী সহিংসতায় এখন পর্যন্ত 101 জনের প্রাণহানি ঘটেছে বলে প্রতিবেদনে তুলে ধরা হয়। এই নির্বাচন স্বাভাবিক নির্বাচন নয়, অতীতে যে ধরনের নির্বাচন আমরা 150 বছরে দেখেছি, এইবারের নির্বাচনটি হলো একটা শহীদি নির্বাচন। যা ঘটলো এটাকে আমরা নির্বাচন বলতে পারি না, এটাকে গ্রাসরুটের নির্বাচনও না, উচ্চ পর্যায়ের নির্বাচন না, কোনো পর্যায়ের নির্বাচন না। নির্বাচন মনে হয়েছে একটা নির্বাচন পদ্ধতির পরিবর্তন আনা দরকার। আমার মনে হয় যে এই কমিশনই নির্বাচন পদ্ধতিতে একটা পরিবর্তন এনে দিয়ে যেতে পারে। যারা চোখে দেখে না, কানে শুনে না, কিংবা চরমভাবে পক্ষপাতদুষ্ট, তারা ছাড়া সবাই বলবে যে এই নির্বাচনগুলো কোনোভাবে গ্রহণযোগ্য ছিল না। তা আমাদের এখন ভবিষ্যতে এই সমস্যাগুলোর উত্তরণের কথা ভাবতে হবে এবং এগুলো গ্রহণযোগ্য হয়ে যাওয়া মানে ভবিষ্যতের নির্বাচন কিরকম হবে এটা তার ইঙ্গিতে বহন করে। ঢাকা প্রিমিয়ার লিগের খবর। পয়েন্ট টেবিলের তলানির দল ক্রিকেট কোচিং স্কুলকে 6 উইকেটে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টসে হেরে
7 উইকেট হারিয়ে 242 রান করে সিসিএস। জবাবে 10 বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় রূপগঞ্জ। ম্যাচ সেরা হয়েছেন রূপগঞ্জের মোহাম্মদ মিথুন। ফতুল্লায় টস হেরে শুরুতেই হোঁচট খায় সিসিএস। স্কোরবোর্ডে 45 রান যোগ করতেই সাজঘরে ফিরে যান পিনাক ঘোষ ও সাইফ হাসান। এরপর রাজিন সালেহের সঙ্গে দলের হাল ধরেন অমিত মজুমদার। 99 রানের জুটি গড়ে ব্যক্তিগত 56 রানে ফেরেন অমিত। এরপর 18 রানের ব্যবধানে আরও 3টি উইকেট হারালে বড় স্কোরের স্বপ্ন শেষ হয়ে যায় সিসিএস-এর। রাজিন সালেহ এক প্রান্তে 106 রানে অপরাজিত থাকলেও 242 রানে গুটিয়ে যায় সিসিএস। লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে 3টি উইকেট নিয়েছেন মোশারেফ হোসেন। জবাবে রূপগঞ্জের শুরুটাও ভালো হয়নি। দলীয় 45 রানে সাজঘরে ফিরে যান 2 উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্য সরকার ও জুনায়েদ সিদ্দিক। তবে মোহাম্মদ মিথুনের 90 ও আসিফ আহমেদের অপরাজিত 72 রানের সুবাদে সহজ জয় নিশ্চিত করে লিজেন্ডস অব রূপগঞ্জ। কক্সবাজারে 5 সাংবাদিকের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলার বাদীকে অপহরণের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে 2 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায় বিকেলে কক্সবাজারের আদালত এলাকায় ওই মামলার বাদী ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি তৌফিকুল ইসলাম লিপুকে অপহরণের চেষ্টা করে ইয়াবা সম্রাট নুরুল হক ভুট্টোর ভাগিনার নেতৃত্বে একদল দুর্বৃত্ত। ঘটনার সময় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে। আটক করা হয় অপহরণ চক্রের 2 সদস্যকে। পরে তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। গত 13ই মে টেকনাফের নাজিরপাড়া এলাকায় সংবাদ সংগ্রহ করতে গেলে ইয়াবা সম্রাট নুরুল হক ভুট্টো তার সন্ত্রাসী বাহিনী নিয়ে সময় সংবাদের কক্সবাজার রিপোর্টার সুজাউদ্দিন রুবেল সহ 5 সাংবাদিকের উপর হামলা চালায়। এই ঘটনায় 19 জনকে আসামি করে টেকনাফ থানায় একটি মামলা করা হয়। গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্যবসায়ী দেবেশ চন্দ্র হত্যার ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নৃপেন নামে স্থানীয় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট গোবিন্দ হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে সাইট ইন্টেলিজেন্স গ্রুপ। দীর্ঘদিন ধরে উপজেলার মহিমাগঞ্জ এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন দেবেশ চন্দ্র প্রামাণিক। তাকে হত্যার ঘটনায় হতবাক হয়ে পড়েছেন এলাকাবাসী ও স্বজনরা। অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতেই একের পর এক এই ধরনের হত্যার ঘটনা ঘটছে বলে মনে করেন স্থানীয় জনপ্রতিনিধি। গতকাল সকালে বাড়ির পাশের ব্যবসা প্রতিষ্ঠানে দেবেশ চন্দ্র প্রামাণিককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। গেল 1.5 বছর ধরে দেশে বেড়ে চলেছে জঙ্গি হামলা ও হত্যার ঘটনা। পুলিশ মহাপরিদর্শকের দাবি বেশিরভাগ ঘটনারই আসামি গ্রেফতার করতে সক্ষম হয়েছেন তারা। কিন্তু ঘটনা বিশ্লেষণে দেখা যায় মাত্র 4টি হত্যাকাণ্ডের চার্জশিট দিতে পেরেছে পুলিশ। অপরাধ বিজ্ঞানীদের মতে তদন্ত সঠিক না হওয়ার কারণে আসামি গ্রেফতারের পরও চার্জশিট দিতে দেরি হচ্ছে। এই অবস্থায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বলছেন, এসব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করতে না পারলে অনাস্থার সৃষ্টি হবে। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত 13টি হামলার ঘটনায় নিহত হয়েছেন 14 জন। এদের মধ্যে হিন্দু মঠের পুরোহিত, বাউল সাধক, মাজারের খাদেম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র, ধর্মান্তরিত খ্রিস্টান, শিয়া সম্প্রদায়ের নেতা, পীরের অনুসারী ও পীর, দর্জি, সমকামী অধিকার বিষয়ক পত্রিকার সম্পাদক, নাট্যকর্মী এবং চিকিৎসক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন। সব মিলিয়ে গেল 16 মাসে 42টি হামলায় 44 জন নিহত হয়েছেন। এদের মধ্যে আইএস 26টির এবং আনসার আল ইসলাম 8টির দায় স্বীকার করেছে বলে দাবি করেছে সাইট ইন্টেলিজেন্স গ্রুপ। এর মধ্যে 34টির মূল রহস্য উদ্ঘাটন হয়েছে বলে দাবি পুলিশের। গ্রেফতার করা হয়েছে 146 জনকে। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন 49 জন। কিন্তু গত বছর সংঘটিত 4টি মামলার চার্জশিট দিতে পারলেও চলতি বছরের হত্যাকাণ্ডগুলোর একটিরও চার্জশিট জমা পড়েনি এখনো। চার্জশিট প্রস্তুত করতে হলে অনেক ফ্যাক্টর কাজ করে, যে ওরা স্বীকার করছে, কিন্তু ওদের স্বীকারোক্তি যেটা আদালতে দেওয়া হয়েছে এটার সাথে করবর্ষণ করে অন্যান্য বিষয়গুলি যোগসূত্র করতে হবে। কাজে এগুলির জন্য সময় নিয়েছে। পূর্ণাঙ্গ একটি যাতে ত্রুটিহীন অভিযোগপত্র দাখিল করা যায় সেজন্য সময় নিচ্ছে। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বলছেন, জনমনে নিরাপত্তাবোধ নিশ্চিত করতে হলে এসব হত্যাকাণ্ডের সুষ্ঠু সুরাহা প্রয়োজন, আর এজন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দিয়েছেন তারা। আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব হচ্ছে এটা
নিরাপত্তা দেওয়া, এই আসামিদের খুঁজে বের করা। এটার ব্যাপারে আমরা সংসদীয় কমিটি অত্যন্ত শক্তভাবেই বলেছি যে আমরা এর একটা ব্যবস্থা চাই, যেমন করি হোক। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে তদন্তটা করেন সেই তদন্তটা অনেক ক্ষেত্রেই সুষ্ঠুভাবে হয় না, সেটা ত্রুটিপূর্ণ হয়। তাহলে পরে আপনি ন্যায় বিচার কিভাবে নিশ্চিত হবে? তবে এসব হত্যাকাণ্ড ও নাশকতার জন্য শুধু ধর্মীয় উগ্রবাদীদের দোষারোপ না করে রাজনৈতিক ও সামাজিকভাবেও সচেতনতা বাড়ানোর প্রতি জোর দিয়েছেন তারা। সাময়িক কিছু ব্যবস্থা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। নতুন কমিটি গঠনের লক্ষ্যে আগামী 16 জুন ইজিএম এর তারিখ ঘোষণা করেছে বেসরকারি টিভি মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্স অ্যাটকো। বিকেলে রাজধানীর কাকরাইলে বেসরকারি টিভি মালিকদের প্রতিনিধিদের অংশগ্রহণে এ সভা হয়। সভা শেষে সংগঠনের চেয়ারম্যান মোসাদ্দেক আলী ফালু জানান, সংগঠনের গঠনতন্ত্র সংশোধন এবং নতুন কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা আগামী 16 তারিখ ভারতের ক্ষমতাসীন দল বিজেপি শাসনকালের 2 বছর অতিক্রম করে তৃতীয় বছরে পা রেখেছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ভিত্তিক পত্রিকা ওয়াল স্ট্রিটকে দেয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, সামনে আরো বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। তার সরকার সংস্কারমূলক কাজের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে ভারতের ভাবমূর্তির উন্নয়নে সবচেয়ে বেশি জোর দিয়েছে বলে মন্তব্য করেন তিনি। বিদেশি বিনিয়োগ বাড়ানো, ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বিজেপির ভূমিকার কথাও তুলে ধরেন মোদী। তবে দুটি বিল পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় আটকে থাকায় অভিন্ন পণ্য মাশুল ও পরিষেবা কর প্রচলন বারবার পিছিয়ে যাচ্ছে বলে আক্ষেপ করেন তিনি। এই ব্যর্থতার পেছনে রাজ্যসভায় বিজেপির সংখ্যাগরিষ্ঠতা না থাকাকে দায়ী করেন মোদী। पूरा विश्व ही हमारा एक परिवार। আসন্ন রিও অলিম্পিকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে চলা প্রশিক্ষণে ব্রাজিলিয়ান পুলিশের সঙ্গে এবার যোগ হলো 1 ব্যাটালিয়ন ফ্রেঞ্চ এলিট পুলিশ। শুধু ফ্রেঞ্চ পুলিশ না, নিরাপত্তা বিনিময়ে ব্রাজিলিয়ান নিরাপত্তা কর্মীদের সঙ্গে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কর্মীরাও থাকছেন। প্রশিক্ষণের অংশ হিসেবে রিওর টম জবিম আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত 2 নম্বর টার্মিনালে নিয়মিত মহড়া করছে যৌথ নিরাপত্তা কর্মীরা। আগস্টের 5 তারিখ অলিম্পিকের উদ্বোধনের আগে ও পরে যে কোনো সন্ত্রাসী হামলা প্রতিহত করতে ফ্রান্সের অ্যান্টি টেররিস্ট ইউনিটের সঙ্গে মূল প্রশিক্ষণ চলছে ব্রাজিলিয়ান পুলিশের। রিও অলিম্পিক উপলক্ষে প্রায় 85,000 পেশাদার নিরাপত্তা কর্মী ও বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ডগ স্কোয়াড মোতায়েন রাখার কথা জানিয়েছে ব্রাজিল। সন্ধ্যার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। শুরু হলো একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তি কার্যক্রম। ফর্ম পূরণে ধীরগতির অভিযোগ শিক্ষার্থীদের। সমস্যা থাকলেও এই পদ্ধতিকে স্বাগত জানালেন শিক্ষকরা। শীর্ষ অর্থনীতির দেশগুলোর জোট G7 এর 42তম সম্মেলন শুরু। পার্শ্ব সম্মেলনে যোগ দিতে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুইফট নেটওয়ার্ক ব্যবহার করে অর্থ চুরি যাওয়ার কথা স্বীকার সোনালী ব্যাংকের। তুরস্কের অসহযোগিতা অর্থ উদ্ধার হয়নি দাবি কর্তৃপক্ষের। ব্যবস্থা নেবে দুদক। বিএনপি নেতা আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের। জিজ্ঞাসাবাদে সরকার উৎখাতের ষড়যন্ত্রের কথা স্বীকার জানালেন আইজিপি। এবং শিক্ষক শ্যামল কান্তের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি, তদন্ত প্রতিবেদনে উল্লেখ। রোববার দাখিল করা হবে আদালতে। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।